শোর, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো বুঝলে। আসলে মিসেসের জন্মদিন আছে তো, রাত 9টার মধ্যেই ফিরে যাওয়ার কথা দিয়েছি। সেই কথার খেলাপ করলে এরপর থেকে আর একই ছাদের তলায় থাকার জায়গা হবে বলে মনে হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না। আজ রাতে যখন আমার ডিউটি আছে তখন হাজার ইমার্জেন্সি পড়লেও আপনার কাছে ফোন যাবে না। আর ধুর, আমি কিন্তু তেমন কথা বলিনি। ইটস ওকে স্যার। কখনো কখনো নিজেদের পরিবারের জন্য এটুকু ঝুঁকি নিতেই হয়। পুজো পার্বণ আনন্দ উৎসব কোনো কিছুতেই তো পুলিশের ছুটি থাকে না। বাড়ির লোকগুলো যখন রাস্তায় বের হয় তখন দেখে এভরি ফ্যামিলি ম্যান কী সুন্দর হাসি হাসি মুখ নিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। এদিক থেকে ওদের কখনো কিছু ইচ্ছে হলেও মুখ ফুটে চাইতে পারে না। থ্যাঙ্কস মাই বয়। এবার তাহলে বেরিয়ে পড়ি। হ্যাঁ, নয়তো আজ বাইরের ঝড়ো আবহাওয়ায় মাঝপথে আটকা পড়তে হতে পারে। দেখো, তোমার কথায় প্রকৃতিও সায় দিল। সাবধানে যাবেন। বাই। এই চালাও। এই প্যাটেল, মোড়ের মাথা থেকে ভজুদার ঝাল ঝাল ডালের বড়া আনানোর ব্যবস্থা করা যায় কিনা দেখো তো। আমি ততক্ষণে কফি করছি। রাত জাগতে হলে পাহাড়টা একটু ভালো করে উপভোগ করতে হবে তো। ওকে স্যার। গতকাল এই টেবিলের একেবারে নিচের দিকটার ফাঁকে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন গুজে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি জায়গার জিনিস জায়গায় নেই। আচ্ছা, তুমি কি এদিকে এসে কাউকে কাগজ বই হাতাতে দেখেছো? হ্যাঁ স্যার, ওটা আমি অপ্রয়োজনীয় জিনিস ভেবে বাইরের কাগজের ডাইতে ফেলে দিয়েছিলাম। স্যার, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন। বেশি নোংরা হয়নি অবশ্য। ভবিষ্যতে টেবিল পরিষ্কার করতে এসে এমন কিছু হাতে পড়লে নিজের বুদ্ধিতে সেসব বাতিলের খাতায় না ফেলে আগে আমার কাছ থেকে কনফার্মেশন নেবে। কি বললাম, মনে থাকবে? ইয়েস স্যার। এবার ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ো। স্যার, ম্যাডামের জন্য কোনো গিফট নেবেন না? নিয়ে আছে। বাহ, খুব ভালো। তা কি দিচ্ছেন? সোনার আংটি আর একটা কাতান বেনারসি। ও, আংটি তো সবাই বিয়ের সময়ই দেয়। পরের বার থেকে অন্য কোনো সারপ্রাইজ বেশি প্রেফারেবল। আমার বাড়িতে অন্তত সেটাই হয়েছিল। আসলে আমাদের যেই সময় বিয়ে হয় তখন আমার দিক থেকে দামি কিছু দেবার মতন অবস্থা ছিল না, তাই বিয়ের এতগুলো বছর পর বলতে পারো আবার একরকম কৃতজ্ঞতা স্বরূপেই আবার পুরোনো দিনগুলোতে ফিরে যেতে চাইছি। স্যার, মানুষ অতীতকে বড্ড বেশি ভালোবাসে। আসলে জানে তো ওই একটা জিনিস আর হাজার চেষ্টা করলেও কখনো ফিরে আসবে না। আরে আরে, কি হলো? দেখে চালাও, এমন র্যাশ ড্রাইভিং করছো কেন? সরি স্যার, ভেরি সরি। আর একটু হলেই তো একটা অঘটন ঘটে যেতে পারতো। উফ, এভাবে কেউ হাই স্পিডে গাড়ি ঘোরানোর সময় ব্রেক কষে? সরি স্যার, কিন্তু আর এগোনো সম্ভব নয়। সামনে একটা বড় গাছের মুড়ি পড়ে রয়েছে। আমি কথা বলতে গিয়ে দূর থেকে এটা খেয়াল করিনি। হোয়াট? এখনো ঝড় বৃষ্টি শুরুই হলো না, তার আগেই রাস্তা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ স্যার, বিশ্বাস না হলে আপনি গাড়ি থেকে নেমে গিয়ে দেখুন। একটু হর্ন দাও তো। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আশেপাশে কেউ আছে। এটা ইচ্ছাকৃতভাবে আমাদের পথ আটকানোর জন্য সাজানো হয়েছে। কে আছো? উত্তর দাও। এখনো সময় আছে, সামনে এসো। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার, কেউ নেই। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি যেমনটা ভাবছেন তেমন গুরুতর কিছু নয়। কিন্তু এত বড় গাছটা হঠাৎ এভাবে হেলে পড়লো কেমন করে? আশ্চর্য। কিছুক্ষণ আগে যে বজ্রপাতটা হলো তাতে নষ্ট হয়নি তো? না না, একটা পাতা পর্যন্ত গাছটার পড়েনি। সম্পূর্ণটা এখনো যথেষ্ট সতেজ রয়েছে। তাহলে নিশ্চয়ই বন দপ্তরে চোখ এড়িয়ে কেউ এটা পাচার করবার চেষ্টা করছিল। সচরাচর আপনিও তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন না। যখন খুব বেশি তাড়ায় থাকেন তখন এই জঙ্গলের পথে আসেন। পাচারকারীরা হয়তো এই কারণে গুড়িটা এই রাস্তায় নিয়ে এসেছে। নাইস অবজারভেশন। স্যার, লোকজন ডেকে এনে এদিকটা গম গম করে রাখলে আজ অন্তত ওরা কিছু করার সাহস পাবে না। পরের দিন সকালে আপনি এসে তারপর যা হোক একটা ব্যবস্থা নেবেন। সে করা যেতেই পারে, কিন্তু বিষয়টা যে খুব একটা সুবিধা ঠেকছে না। ওদের উদ্দেশ্য শুধুমাত্র প্রাচীন বৃক্ষ নয়, বরং কোনো বন্য পশুর চামড়া, দাঁত, নখ, যা সব কিছু পাচার করে মোটা টাকা ইনকাম করা যায় সেসবের উপর। আগে সেটা খুঁজে বার করতে হবে। তুমি এক্ষুনি গাড়ি ঘোরাও। কিন্তু স্যার, আপনি যে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলেছিলেন। হ্যাঁ, আমি বাড়িতেই যাব, তবে তার আগে থানায় গিয়ে এই ঘটনাটা আগে ইনফর্ম করব। স্যার, এই সামান্য বিষয়ের জন্য আবার এখন? এদিকে কোনো বড় গাড়ি মাঝরাতে আটকা পড়লেও তো গাড়ি সরানোর জন্য লোক ডাকতে হবে। তার চেয়ে বরঞ্চ কাজটা আগে থেকে সেরে রাখাই ভালো হবে। জায়গাটা খুব শুনশান। সকালের দিকে রংবাহারি ফুলের সৌন্দর্য উপচে পড়ে বলেই সন্ধ্যা পর্যন্ত লোকজনের কোলাহল কানে আসে। রাত হলে পোকামাকড়ের ভয়ে কেউ এই পথ মারায় না।
তর্ক করো না, কথায় বরঞ্চ কথা বাড়বে। আমি তো বলছি তুমি চলে যাও, বাদ বাকি এইটুকু পথ আমি একাই পার করে নেবো। আপনি শিওর যে আপনি একাই যেতে পারবেন? হ্যাঁ, কেন বলো তো? আমি কি এখানে নতুন নাকি? না, কিছু না। এত ইতস্তত বোধ করছো কেন? কিছু বলবে নাকি? না স্যার, আসছি। টর্চের আলোয় সবকিছু তো মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। না যাকে, এবার বরঞ্চ এই বই। বৃষ্টি নামলে আবার ফাঁক ফোকর দিয়ে সাপের দেখাও মিলতে পারে। উফ, আমার হয়েছে বাপু যত জ্বালা। একদিকে সকাল হতেই রেডি হয়ে কাস্টডিতে চোরছাচোরদের সাথে বিষাক্ত অ্যাটমসফিয়ারের মধ্যে থাকা, আর রাত হলেই বাড়ি ফিরে বউয়ের ক্যাচক্যাচানি। এর নামই যদি জীবন হয়, তাহলে নরক না জানি কতটা খারাপ হবে। আর কে ওদিকে, কি কেউ আছেন? কেউ তো নেই, তবে কেন জানি না আজ বারবার মনে হচ্ছে কেউ যেন আমাকে গাড়িতে বসে থাকাকালীন সময় ফলো করছিল। সামনে আসুন। এভাবে আমাকে ভয় দেখানোর কারণ কি? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার থেকে কি চাইছেন আপনি? বাঁচাও, কোথায় আছো? আমাকে বাঁচাও। না না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, মারবেন না। একবার অন্তত বলুন আমি কি অপরাধ করেছি। আপনি কে? মুখ থেকে মাস্ক সরান। আপনি আপনি ভুল লোককে আক্রমণ করেছেন। আমি ইন্সপেক্টর কুন্তল নন্দী। এখানে সবাই আমাকে এক ডাকে চেনে। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমার ছাড়ুন, আমি শ্বাস নিতে পারছি না। আমি কিন্তু স্যার, কুন্তল স্যারের জিপটা ফিরে এসেছে। এটাই তো স্বাভাবিক। তুমি কি ভেবেছিলে ড্রাইভারকে ওদের ফ্যামিলির কোজি টাইমে এন্টারটেন করবে? গাড়িটা স্যারের বাড়ি পর্যন্ত যায়নি, তার আগেই। এক্ষুনি গিয়ে সবাইকে অ্যালার্ট করে দাও, আমি বের হচ্ছি। এসব কি করে হলো? ওর যে কোনো শত্রু থাকতে পারে, এ তো আমার কল্পনারও অতীত। ম্যাডাম, দয়া করে আপনি এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আপনার সহযোগিতা না পেলে আসল দোষীরা আড়ালে থেকে যাবে। শান্ত হন। কি করে শান্ত হব স্যার? এক রাতের মধ্যে আমার সমস্ত সুখ শান্তি শেষ হয়ে গিয়েছে। এত বছর ধরে সংসার করে একটা ছেলে মেয়েও হয়নি, যার মুখ চেয়ে আমি বাদ বাকি জীবনটা কাটিয়ে দেব। ওগো, তুমি আমাকে তোমার সাথে নাও। এই কষ্ট জগতে আমাকে একা ফেলে পালিয়ে যেও না। আমি কি করে বাঁচবো? স্যার, বাইরে গাড়ি অপেক্ষা করছে। ম্যাডাম, এবার বডিটা পোস্টমর্টমে পাঠাতে হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। দয়া করে সরে আসুন। না না, ওর শরীরে আমি কোনো আঁচল লাগাতে দেবো না। আপনারা আমাদের দুজনকে একটু একলা ছেড়ে দিন। ও আমাকে কথা দিয়েছিল অনেকদিন পর আমরা দুজন একসাথে হলে খুব একান্তে সময় কাটাবো। আজ সেই সময় এসেছে। ম্যাডাম প্লিজ এদিকে আসুন। না, ছেড়ে দিন, কেউ আমাকে ছবেন না। আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। ম্যাম, ওনার সাথে দুর্ব্যবহার করে কোনো লাভ নেই, ওটা ওনার কাজ। আমি কিচ্ছু শুনতে চাই না, ওকে আমার কাছে দিয়ে যান। ও আপনাদের ইউনিফর্ম পরে এরকম রক্তাক্ত অবস্থায় ফিরেছে। যদি সেদিন ডিউটিতে না যেত তাহলে হয়তো ওকে মরতেই হতো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এটা তো আমি ভেবেই দেখিনি। আপনারাই ওর পিছনে কোনো ষড়যন্ত্র করে খুন করেননি তো? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, পুলিশদের পক্ষে সবই সম্ভব। আইনের কোনো ভাগ দিয়ে কিভাবে মাছির মতো গলতে হয় সেটা আপনাদের চেয়ে আর কেই বা ভালো জানবে। এই যে আপনি, আপনার নাম আমি আমার স্বামীর মুখে বেশ কয়েকবার শুনেছি। ও বলেছিল আপনি নাকি ওকে হিংসা করেন। স্যার আমার আইডল ছিলেন, তাছাড়া আমি ওনার ক্ষতি করে কি পাবো? উনি চলে গেলে ওনার পোস্টটা যে খালি পড়ে থাকবে, আর সেই জায়গাটা আপনি দখল করতে পারবেন। দেখুন, এবার কিন্তু আপনি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। স্যার আমি বলছি, ও খুনি, ওকে এইভাবে ছেড়ে দেবেন না। আচ্ছা বেশ, তার আগে থানার বাইরেটা সামাল দিতে হবে। লোকের ভিড় উপচে পড়ছে। সবর, তুমি সুমনকে সাথে করে ওদিকটা দেখে রাখো। আচ্ছা,
আপনারা দয়া করে নিজেদের কাজে যান এবং আমাদেরকেও নিজেদের ডিউটিটা করতে দিন। আমরা আমাদের স্যারকে কোথাও নিয়ে যেতে দেব না। দেখুন, যেটা ঘটেছে সেটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। আমরা সকলেই এতে মর্মাহত। আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু এইভাবে তো থানা ঘেরাও করলে তো আর উনি ফিরে আসবেন না। আমরা ওনার খুনিদের ফাঁসি চাই। আপনারা যদি সেই ব্যবস্থা করতে না পারেন তবে আমরাই তাকে খুঁজে বার করে পিটিয়ে মেরে ফেলব। কি তাই তো? এইভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে বিপদ বাড়াবেন না। যে আইন ওনার মতন একজন সৎ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই আইনের ওপর আমরা সাধারণ মানুষেরা আর ভরসা রাখতে পারছি না। আমি শেষবারের মতো আপনাদের এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি, নয়তো এবার লাঠিচার্জ করতে বাধ্য হব। সাহস থাকলে ক্ষমতার গদি থেকে নেমে এসে তারপর কথা বলুন। আপনারা আমার স্বামীর জন্য লড়াই করতে এসেছেন দেখে মনে বল পেলাম। এদের সকলকে ভালো করে চিনে রাখুন। এরা পুলিশের ছদ্মবেশে একটা আসামি। আমি নিশ্চিত আমার স্বামীর হত্যার পিছনে এদেরই কারোর কূট পরিকল্পনা রয়েছে, নয়তো সেদিন অন্য পথ দিয়ে যাওয়ার সময় ওনাকে কেন মরতে হলো? ম্যাডাম, আমি ওনার সঙ্গে যাওয়ার জন্য অনেক জেদ করেছিলাম, কিন্তু উনি কিছুই গ্রাহ্য করেননি। সবটাই তো শুনলেন, এরপরেও কি আমাদের উপর সন্দেহ হচ্ছে? সাইড সাইড প্লিজ। সাবধানে নিয়ে যাবেন। রিপোর্টটা যেন আজ রাতের মধ্যেই পাই। ইটস আর্জেন্ট। ম্যাডাম, আপনি সুমনের সঙ্গে যান। সামনের রাস্তায় আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের গাড়ি আপনাকে আপনার নিজের বাড়ির সামনে নামিয়ে দেবে। প্রয়োজন নেই। যেই থানা আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে তাদের দাক্ষিণ্য নিয়ে আমার স্বামীর আসামিদের আমি তোল্লাই দিতে চাই না। বেশ, আমাদের যেটুকু কর্তব্য ছিল আমরা সেটা করেছি, তবে সিদ্ধান্ত আপনার। সবর, তুমি ভিতরে এসো, আমার তোমার সাথে বিশেষ কিছু কথা রয়েছে। আসছি ম্যাডাম, সাবধানে যাবেন। মে আই কাম ইন স্যার? তোমার ফর্মালিটির নাটকটা বন্ধ করে সামনের চেয়ারে এসে বসো। ইয়েস স্যার। এবার সত্যি করে বলো তো, কুন্তল স্যারের স্ত্রী রাগের মাথায় বিলাপ করতে করতে যা যা বলছিলেন সেটার সাথে তোমার বাস্তবিক চিন্তাভাবনার কোনো মিলমিশ নেই তো? স্যার, এ আপনি কি বলছেন? আমি সত্যিই ওনাকে আমি খুন করিনি। আমার কাছে তোমার বিরুদ্ধে যদি কোনো তথ্য প্রমাণ আসে তবে তোমার চাকরিটা খেয়ে ফেলতে আমি কিন্তু একবারও ভাববো না। কুন্তলের মতো পুলিশ অফিসার খুঁজে পাওয়া সত্যিই বিরল। এখানে পোস্টিং হবার পর থেকে ওর ঘাড়ে দায়িত্ব দিয়ে আমি একেবারে নিশ্চিন্তে ছিলাম। আজ ওর চলে যাওয়াটা আমার একটা ভিত নাড়িয়ে দিয়ে গেছে। স্যার, আমার জায়গায় আজ আপনি থাকলে পূর্ণিমা ম্যাডাম আপনাকেও সন্দেহের তালিকায় ফেলতেন। তখন কি নিজের দিকেও এমন বন্দুক ধরতেন? কিন্তু ভদ্রমহিলা অক্ষর জ্ঞানহীনা নয়। উনি তো সুমন অথবা রজতকেও টার্গেট করতে পারতেন। সেই জায়গায় কেবলমাত্র তুমিই কেন এলে? হ্যাঁ, এখন আমার কি করণীয়? তুমি কয়েকদিন প্রেস, মিডিয়া, পাবলিক এগুলো সামাল দাও। ভিতরের কাজটা আমি রজতকে সাথে নিয়ে দেখব। অর্থাৎ খুনের মামলা থেকে আমাকে অলিখিতভাবে সরিয়ে ফেলতে চাইছেন, তাই তো? নো কমেন্টস, আমি উঠছি। বহুদিন পর অফিসের ঝুটঝামেলা থেকে মুক্ত হয়ে আমি আর অনুভব দুই চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে চলেছি পুরুলিয়ায় মুরগুমা অঞ্চলে। পুরুলিয়া নামটা কানে গেলেই সারি সারি লাল পলাশের সৌন্দর্য আর আদিবাসী মানুষদের সহজ সরল জীবনের ঝর্ণার মতো খিলখিলিয়ে হাসির স্রোত কানে ভেসে আসে। কলেজ জীবনে এমন বহু এক্সকারশনে যাওয়ার সুবাদে তাদের জীবনযাপনের ধাঁচটা খুব কাছ থেকে অনুভব করতে পেরেছিলাম। হয়তো ওখানকার মানুষজনদের পরনে ঝাঁ চকচকে পোশাক নেই, পেটে ভাত নেই, মাথার উপর আশ্রয়ের অভাব, কিন্তু কি অদ্ভুতভাবে তাদের কিছু দিতে গেলে দুহাত ভরে শুধু তারা সেটা নিতেই জানে না, উল্টে আমরা কে কোথায় থাকছি, কি খাবো মানে একরকম আপ্যায়নের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ত। সেই পুরনো স্মৃতি আবারও নতুন রূপে ফিরে পেতে ট্রেনে করে ঝালদা স্টেশনে নেমে পাকা রাস্তা ধরে বেশ খানিকটা এগোনোর পর একটা গাড়ি ভাড়া করে পলাশ বিতান রিসর্টের উদ্দেশ্যে এগিয়ে যাই। ওখানে আগাম একটা কুঁড়ে ঘর বুক করে রেখেছিলাম, তবে বাইরের সজ্জা কুঁড়ে ঘরের মতো হলেও ভেতরে বিলাস বেসনের কোনো অভাব নেই। রিদিত, রাস্তাঘাট কেমন ভিজে রয়েছে খেয়াল করেছিস? আমরাও তো আসার সময় বৃষ্টি পেলাম। এখন রীতিমতো ভয় করছে।
পুরো ছুটিটাই না আবহাওয়ার গরমিলের জন্য নষ্ট হয়। আরে না না, বসন্ত মানেই কামদেবের সময়। তিনি স্বয়ং মর্তে আসবেন, আর তার সাথে মানুষকে একটু রোম্যান্টিক করে তুলবেন না। এমন প্রথাভঙ্গ হলে ধরিত্রী দেবী অভিমান করবে। গাড়ি এখনো পর্যন্ত আছে। ঠিক আছে, টাকাটা ধরুন। একটা সিগারেট দে তো। এত সুন্দর জায়গাটাকে ধোঁয়া ছেড়ে দূষিত করবি? মানে এইখানে যেই কয়দিন থাকবি ততদিন তুই কি স্মোক করবি না? কিছুটা সেই রকমই ভেবেছি। ক্ষমা দে, তোর গুড বয় হওয়ার চিন্তা নিজের কাছেই সীমাবদ্ধ রাখ ভাই। হ্যালো, হ্যাঁ চিন্ময় ঘোষ স্পিকিং। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, কখন দেখলেন? আগে এই সম্বন্ধে কিছু শুনেছিলেন? ভালো করে ভেবে বলছেন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেতে তো হবেই। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, রাখলাম। এনিথিং সিরিয়াস স্যার? তোমার কি মনে হয় একজন ইন্সপেক্টর খুন হওয়ার পর যে কেউ টেলিফোন করে সিরিয়াস বিষয়ে ডিসকাশন না করে আমাকে জোকস শোনাবে? না মানে সরি স্যার। মুখ খোলার সময় কাকে কি বলছো সেটা একবারও ভেবে দেখো না কেন? যাই হোক, তুমি এখন আমার সাথে কুন্তলের বাড়িতে চলো। ওনার স্ত্রী আমাদের কিছু দেখাতে চান। ড্রাইভার, গাড়ি বার করো। ও দাদা, ডিম পাউরুটি কত করে? এখানে এসেও সেই একঘেয়ে খাবার খাবেন? তাহলে আর ঘুরতে আসার অর্থ কি? সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। না না, সরিটা তো আমার বলা উচিত। যেচে পড়ে সখ্যতা করতে এলাম। আপনার নাম? সবরনাথ বর্মন, এখানকার স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত। কোন পোস্টে আছেন? সেটা এখন তোলা থাক। আসলে চাকরিটা আদৌ থাকবে কি না সেটা নিয়ে একটু দ্বিধায় আছি। আবার বলতে পারেন খুব তাড়াতাড়ি প্রমোশনও হয়ে যেতে পারে। সবই বিধাতার খেলা। আপনিও তো দেখছি ফলো করার খেলায় একেবারে ওস্তাদ। না, অনেকক্ষণ ধরেই আপনাদের এদিকে ওদিকে ঘুরতে দেখেছিলাম, তা দেখেই ধারণা হলো বাইরে থেকে এসেছেন। নমস্কার, আমি অনুভব সান্যাল। আর আমি হৃদিত ঘোষ। নমস্কার। তা পেশায় কি করেন? আপনার পোস্টটা যেমন এখন তোলা রইল, তেমন আমাদের পেশার হদিশটাও না হয় পরেই জানবেন। তা আপনার আবার কবে ডিউটি আছে? এখন অন ডিউটি আছি, তবে থানার বাইরে ভিড় নেই বলে ঘুরতে বেরিয়েছি। আসলে ভিড় জমবে বিকেলের পর। এতটা শিওর হচ্ছেন কি করে? পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে সেটা দেখার জন্য। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, কখন যাব? না, এখানে তো গাড়ি নেই। না, থানা থেকে একটু বের হয়েছিলাম। সরি স্যার। যতদূর সম্ভব আমি পৌঁছাবার চেষ্টা করছি। বুঝলেন তো, মনে হচ্ছে ভাগ্যের চাকা ঘুরেছে। এখন তবে আসি, হ্যাঁ, আবার দেখা হবে। এখানে কোথায় উঠেছেন? পলাশ বিতান। সাবধানে থাকবেন। সন্ধ্যের পর বনজঙ্গলে ঘুরে বেড়ানোটা খুব একটা নিরাপদ নয়। তবে তাঁবু থেকে বাইরে এসে আদিবাসী অঞ্চলটার দিকে চোখ রাখলে প্রতি ঘরে হেরিকেন আর বাতি জ্বলার দৃশ্য দেখলে মনে হবে কোনো কল্পনার জগতে এসে পড়েছেন। ব্যাস, এইটুকু বলেই লোকটা আমাদের সামনে থেকে হুঁশ করে বেরিয়ে যায়। এরপর আমি আর অনুভব একে অপরের দিকে তাকাতেই অনুভব প্রথম বলে ওঠে, এখানে এসেও যার সাথে প্রথম আলাপ হলো তার কথায় পোস্টমর্টমের উল্লেখ পেলাম। ভালোই তো, যদি কেসটা হাতে আসে তবে ঘোড়ার খরচ উঠে যাবে। কি রে বাবা, এখনো পর্যন্ত দরজা খুলছে না কেন? ভিতরে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। পেশেন্স রাখতে না পারার জন্য দুঃখিত। আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী। সেদিন ওভাবে কিছু না জেনে আপনাকে অপমান করাটা আমার ঠিক হয়নি। আসলে তখন মাথা কাজ করছিল না। বাড়িতেও কাজের মেয়েটাকে যা নয় তাই বলে বসায় গতকাল থেকে মেয়েটা অফ করেছে। আর কখনোই বাড়িতে আসবে কিনা তার ঠিক নেই। অর্ধেক মাসের মাইনেটাও পর্যন্ত নিয়ে যায়নি। আচ্ছা, আমার মনে হয় এই কথাগুলো পরে জানালেও চলবে। সরি, কোথা থেকে যে কী সব বলে ফেলেছি না, কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ প্লিজ। পূর্ণিমা ম্যাডাম, এবার আপনি কি দেখাবেন বলেছিলেন সেটা বার করুন।
এখনও কাজ শুরু হয়নি? সবর, আমি নিজের সিদ্ধান্তে খুবই লজ্জিত। উনিও নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই তোমার অগোচরে উনি আমাদের হাতে কোনো প্রমাণ তুলে দেননি। ধন্যবাদ। এই লাল কাগজটা আমি আমার স্বামীর ঘর থেকে আজ ভোরবেলায় খুঁজে পেয়েছি। ওতে নীল কালি দিয়ে বড় বড় করে লেখা আছে পুলিশ মরে পলাশ বনে। আর আপনারাই তো বলেছিলেন যে ওর ডেড বডিটা যেখানে পাওয়া যায় তার উপরে নাকি টকটকে পলাশ ফুল বিছানো ছিল। সবর, উনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, আমি হাতে গ্লাভস পরে ওগুলো সরিয়েছি। এই চিরকুটটা নিয়ে কুন্তল আপনার সাথে কোনোরূপ আলোচনা করেনি? মানে সোজাসুজি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে কোনো আভাস দেননি? না স্যার, শুধু শেষবার যখন গাইনোর কাছে গিয়েছিলাম তখন বলেছিল যে ওর জন্য আমার জীবনের সমস্ত পাওনা নষ্ট হয়ে যাচ্ছে, ওর হাতেও বেশি সময় নেই। এটা বলার কারণ কি? ওর কিছু শারীরিক সমস্যা ছিল, তবে এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে, আপনি আপনার রিপোর্টটা একবার আমাদের দেখাতে পারেন? কোনো লেডি কনস্টেবল সঙ্গে আছে? স্যার এখন থাক, আমি পরে একজনকে পাঠিয়ে দেব। ওকে, দ্যাটস বেটার। স্যার, বেশ কিছুদিন আগে কুন্তল স্যারের সাথে একটা কম বয়সী ছেলের হাতাহাতি লেগেছিল। সেটা নিমিষের মধ্যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে স্যার কয়েক ঘন্টার জন্য ওকে ভিতরে রাখতে বাধ্য হন। তবে ছেলেটির মা এসে প্রায় হাতে পায়ে ধরায় স্যার ওকে মুক্তি দেয়। ওয়েট, খুন হয়েছে পরশু রাতে, তারপর গতকালটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে এসে আজকে তুমি আমাকে এই খবরটা জানাচ্ছ? তোমার কি আদৌ চাকরিটা করার ইচ্ছে আছে? যদি থেকে থাকে দেন বি সিরিয়াস সবর। ম্যাডামের ওই লাল চিঠি হঠাৎ ঘটনাটা মনে করিয়ে দেয়। ছেলেটার পিঠের ব্যাগে বোধহয় এমন একটা কাগজ দেখেছিলাম। স্যার, আর দেরি করাটা বোধহয় ঠিক হচ্ছে না। পূর্ণিমা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা আসছি। এই, ওই ছেলেটার বাড়িটা চিনিস তো? আরে হ্যাঁ, আদিবাসী পল্লীর ছেলে। ভারী অদ্ভুত ব্যাপার, সে হঠাৎ করে কুন্তল স্যারের গায়ে হাত তুলতে যাবে। স্ট্রেঞ্জ। ওখানকার মানুষ তো কুন্তল স্যারকে প্রায় ঈশ্বরের মতো পুজো করে। একটা ছোট্ট জমি নিয়ে বচসা হয়েছিল ওদের পল্লীর বাইরের অংশে। একজন বলেছে সেটা তার কেনা এবং প্রমাণস্বরূপ দলিলও দেখিয়েছে। তবে ছেলেটির বক্তব্য দলিলটা সেই ব্যক্তি তার স্বর্গীয় বাবাকে কোনো এক সময় ভুলভাল বুঝিয়ে নিজের নামে লিখিয়ে নেয়। আসলে ছেলেটা ওদের পরিবারের ফার্স্ট লার্নার, এখানে থাকে না, পড়াশোনার জন্য কলকাতায় মেস ভাড়া নিয়েছে। বাড়ি ফেরার পর সব কিছু জেনে ওই লোকটার উপর চড়াও হয়। সেই লোকও ওই অ্যাগ্রেসিভ ছেলের হাত থেকে বাঁচতে কুন্তল স্যারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। স্যার পুরো বিষয়টা কথা বলে মিটিয়ে নিতে চাইলেও শিশির নামক ছোকরাটি এতে সায় দেয়নি এবং কথায় কথায় কেটে ফেলবো, কুচিয়ে রাখবো এসব বলতে থাকে। এগুলো ওদের এলাকার বহুল প্রচলিত শব্দ। ওরা হাসতে হাসতেও এগুলোই কিন্তু ব্যবহার করে। স্যার, এবার কোন দিকে যাব? বাম দিক থেকে সোজা নাও। ওই ছেলে কি আর এখনো এখানে তোমার অপেক্ষায় বসে থাকবে? ওয়েট, গাড়ি থামাও। স্যার, ওই যে হাতে কাপড় বাঁধা গেঞ্জি পরা ছেলেটাকেই ধরতে যাচ্ছিলাম। স্টপ রজত, মুভ। এ কি, আপনারা কারা? এইভাবে আমাকে ঘিরে ধরলেন কেন? আমাকে চিনতে পারছিস? হ্যাঁ, ওই ভগবান রূপী শয়তানের ডান হাত। তাই বলে একজনকে খুন করবি? মানে আমি আবার কাকে খুন করেছি? সেটা থানায় নিয়ে গিয়ে বোঝানো হবে। এবার চল। না, আমি কোথাও যাব না। এই মুড কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, এখানে 3rd ডিগ্রি দিতে শুরু করলে পালাতে পারবি না বলে দিলাম। আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমার গায়ে হাত তোলারও অধিকার আপনাদের নেই। কি করেছিস সেটা আমরা প্রমাণ করে দেব। ওই সিন্দালের সাথে হাত মিলিয়ে আমাকে গারদে ঢোকানোর প্ল্যান করেছেন, তাই তো? কোনো লাভ নেই। এখান থেকে আমাকে তুলে নিয়ে গেলে চারিদিকে আগুন জ্বলবে। আর আমরাও কি করতে পারি সেটা তোকে দেখিয়ে দেব। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে আমাকে এদের হাত থেকে বাঁচাও। এই, ওর মুখ বেঁধে ওকে তাড়াতাড়ি গাড়িতে তোল। এ কি সাব, এসব কি করছেন বলুন তো? ওকে ছেড়ে দিন, ও খুব ভালো লড়কা আছে সাব। ও একজনকে খুন করেছে। তা বলে প্রমাণটা কোথায়? হ্যাঁ, প্রমাণ ছাড়া নিশ্চয়ই একজনকে তুলে নিয়ে যেতে আসেননি। এই এই সত্যি করে বল, কুন্তল স্যারকে একটা লাল কাগজে তুই হুমকি চিঠি পাঠিয়েছিলি? না, আমি এসব কিছুই করিনি। ফের মিথ্যে কথা বললে দুটো থাপ্পড়ে তোর কান দিয়ে রক্ত বার করে দেবো। যেদিন স্যারের সাথে তোর হাতাহাতি হলো সেদিন তোর ব্যাগে একটা লাল কাগজ ছিল না?
ও ওটা হ্যাঁ ছিল, কিন্তু তাতে কি হয়েছে? আমাকে যখন লকআপে রাখা হয়েছিল তখন ব্যাগটা উনি কেড়ে নেননি। উনি নিজেই বলেছিলেন আমি তো কোনো ক্রিমিনাল নই যে ব্যাগ থেকে বন্দুক বের হবে। তখন উনি নিজেই আমাকে বোঝানোর জন্য বলেছিলেন একটা শিক্ষিত ছেলের নাকি এত মাথা গরম করা মানায় না। তারপর ওই লাল কাগজটা বের করে আমি ওনাকে উত্তপ্ত করার জন্য একটা লেখা লিখেছিলাম। সেটা মুঠো করে ওনার দিকে ছুঁড়ে মারতেই উনি হাসতে হাসতে ওটা পকেটে ভরে রাখেন। এরপর ওনার সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ঠিক আছে, এই একই কথা একেবারে থানায় গিয়ে বলবে। না, আমি কোথাও যাব না। প্রয়োজন পড়লে আপনি নিজে ডায়েরি নিয়ে এসে এখান থেকে আমার জবানবন্দি নিয়ে যাবেন। এই চল বলছি, চল ওঠ। আমার লাগছে, আমাকে ছেড়ে দিন। স্যার, একবার অন্তত ওকে ওর মায়ের সাথে দেখা করতে দিন। না 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 না, ও সব চলবে না, চল। আমি মাকে না বলে কোথাও বের হই না। এই খুন করার আগেও নিজের মাকে বলে গিয়েছিলি? যাও কথা বলে এসো। সবর, তুমি সঙ্গে যাও। কিন্তু স্যার। ডোন্ট টক। শিশিরের মা, তুমি কই গো দিদি? তোমার ছেলেকে ধরার জন্য পুলিশ এসেছে। ও বুড়ি, বাইরে এসো। কেন, আমার ছেলে কি করেছে? মা, একবার ভিতরে এসো। আগে বল তুই কি করেছিস। আমার কথাটা শোনো, একবার ভিতরে চলো। না না না, আমার মাথার দিব্যি, বল কি হয়েছে। হয়তো এটা কি আমাদের শেষ দেখা। এবার দয়া করে আমার সাথে এসো। আমিও ভিতরে ঢুকবো। ভয় নেই, আমি কোথাও পালাবো না। আর আমার বাড়িতেও মাত্র একটাই দরজা রয়েছে। 1 মিনিট কথা বলে নিয়ে নিজেই বেরিয়ে যাব। সাব, আমরা জানি কুন্তল সাহেবের কি হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে কেউ ওনাকে মারতে সাহস পাবে না সাব। দয়া করে ছেলেটারে মিথ্যে দোষে ফাঁসাবেন না স্যার, দয়া করে ফাঁসাবেন নি। কিরে হলো? চলুন। বাবা, এটুকুর মধ্যেই হঠাৎ এত অবিডিয়েন্ট হয়ে গেলি যে? গাড়ি ছাড়ো। এই গ্রাম সাইডে এলে কাঁচ পাকা তেঁতুলের আচার খাওয়ার মজাই আলাদা। এর জন্যই একটু বেশি করে কিনে রাখলাম। এই আর একটু দেখি। আরে রাক্ষসের মতো সব তো একাই সাঁটিয়ে দিচ্ছিস। দূর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ওদিকে যাস না, বারবেলা এসব শোনা পাপ। পলাশ বিতানে ফিরে চল, আজ সর্ষে দিয়ে পাবদা করার কথা আছে। দূর, একটা মানুষের স্বর। আরে ওরা মানুষের নকল করতে ওস্তাদ। जब অনুভব है साथ तब डर की क्या बात। ওই তো একজন এদিকেই আসছে। ও দিদিমা, আরে দাঁড়ান না, কি হয়েছে? এভাবে কাঁদছেন কেন? কেউ মারা গেছে বুঝি? এখনো পর্যন্ত মরেনি বাবা, তবে মারার জন্যই তো নিয়ে গেছে। সে কি, কার কি হয়েছে? ওই যে সামনে ছোট্ট দোষে পড়া বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির একমাত্র ছেলেকে আজ থানা থেকে পুলিশ এসে মারতে মারতে ধরে নিয়ে গেছে। ও নাকি কাকে খুন করেছে, কিন্তু বিশ্বাস করো, ও একটা মশা মারতে গেলে দুবার ভাবে। ওকে তো আমি জন্মাতে দেখেছি, কতটা কি করতে পারে না পারে তার আন্দাজ আমার নেই। ছেলেটার বাবা নেই, এসবের চিন্তায় ওর মা আত্মঘাতী হলে তার দায়কে পুলিশ নেবে। এরপর দু এক কথায় অনুভব সবটা শুনে ওখান থেকে সরে আসে। না জানি ছেলেটার সাথে এখন ওখানে কি হচ্ছে। এখনো সময় আছে। আমার হাতে মরতে না চাইলে বলে ফেল স্যারকে কিভাবে খুন করেছিস। বলছি তো, আমাকে মেরে টুকরো টুকরো করে কেটে ফেললেও আসল সত্যিটা কখনো জানতে পারবেন না। এভাবে ভুলভাল লোককে ধরে এনে যারা 3rd ডিগ্রি দেয়, তারা যেসব টুকে পাশ করে এই পর্যন্ত এসেছে, তাতে আমার আর কোনো সন্দেহ নেই। আর আপনার মতো একটা মামুলি ছিচকে কিনা আমাকে শেষ করবে। এরপর যখন প্রেস মিডিয়া এসে থানার বাইরে ভিড় জমাবে, তখন তাদের কি উত্তর দেবেন ভেবে দেখেছেন? আমাদের এলাকার লোকগুলো বোকা হতে পারে, তবে
উপস্থিত জ্ঞান বুদ্ধি খুব টনটনে। ওরা নিশ্চয়ই এতক্ষণে খবরটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মিডিয়ার বারবারন্ত নিয়ে পরে ভাববো, আগে তোর সমস্ত গর্মি নিগড়ে বার করা প্রয়োজন। আরো মারুন, আরো মারুন। এভাবে মনের মধ্যে অদম্য জেদটা বাঁচিয়ে রাখতে পারলেই তো শেষ জয় নিশ্চিত। পাগলামি করো না, তুমি এখনো বাচ্চা ছেলে। জীবন থেকে এই রঙিন সময়টা হারিয়ে গেলে মাথা কুটে মরলেও আর কখনো তো ফেরত পাবে না। তাছাড়া গারদের ওপারে যারা আছে তাদের সাথে তুই ক্ষমতায় পেরে উঠবি না। হাত থাকতে এত কথা বাড়াচ্ছেন কেন? এই প্রফেশনে এসেও এরকম ঘাড় তেড়ামির বহু কেস আমি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে সাকসেসফুল হয়েছি বলেই ডিপার্টমেন্টে আমার একটা আলাদা সুনাম আছে। তোমার একার জন্য সেই ক্যালিতে লাল কালির দাগ পড়তে আমি দেব না বাছা। যাক, এতক্ষণে আপনার ধান্দাটা পরিষ্কার হলো। এই স্যারের সাথে মুখ সামলে কথা বল। হ্যাঁ, রক্ত গরম থাকাকালীন সময় হুটপাট করে তোমার বয়সী ছেলেমেয়েরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারপর মাঝখান থেকে তাদের পরিবারগুলো ভেসে যায়। শিশির মাইসান, একবার শান্ত হয়েছে দেখো, আমরা কেউ কিন্তু তোমার প্রতিপক্ষ নয়, বরং শুভাকাঙ্ক্ষী। খুনটা আমি করিনি, তবে ওই চিঠিটা আমাকে লিখতে বলা হয়েছিল। কেন আর কারা বলেছিল? যারা জানতো যে খুনের পর ওই অফিসারের ঘর সার্চ করলে সকলের সন্দেহ আমার উপরেই আসবে। তাহলে চুপ করে না থেকে তার নামটা বলে ফেলো। নুন খেয়ে গুণ গাইতে হয়, বেইমানি করতে নেই। বড্ড বোকামি করছিস, বলে দিলাম। স্যার, আগেরবার যখন ও লকআপে ঢুকেছিল তখন কুন্তল স্যার ওর মায়ের সাথে কথা বলে জানতে পারে এ নাকি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তাই সবসময় প্রথম থেকে চতুর্থ স্থানের মধ্যে রোল নাম্বার বাধা ধরা থাকতো। তাহলেই বোঝো, একবার আমাদের খাতায় নাম উঠে গেলে আর কখনো সরকারি চাকরির আশা করতে পারবে না। চাই না। তাহলে পড়াশোনা করছো কিসের তাগিদে? আপনাকে কে বলেছে আমি এখনো পড়ছি? তাহলে বছরের বেশিরভাগ সময় মেসে থাকিস কেন? মেস নয়, ভাড়া বাড়ি আছে। নিজের মাকে অন্ধকারে রাখার কারণ? কলেজে ওঠার পর থেকেই পারিপার্শ্বিক সমস্যার কারণে সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু বাড়িতে সবটা খুলে বললে মা কষ্ট পেত, তাই জানানো হয়নি। তুমি চাইলে আবার সেই অসম্পূর্ণ পথটায় পথিক হতে পারো। একদম ঠিক। পড়াশোনার জগতে ফিরে যাওয়ার জন্য আমরা কিন্তু তোকে যথেষ্ট সাহায্য করব, তুই ভেবে দেখ। ভেবে দেখো, একটা ভালো চাকরি আর তারপরেই জীবনের সব কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে। একজন অজানা মানুষের জন্য মুখ বন্ধ করে কেন নিজেকে কোর্ট কাছারির ঝামেলা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কি লাভ? কত পার্সেন্ট দিচ্ছে তোকে? হ্যাঁ, লাভের হিসেব করছেন? জীবনের সবকিছু তো লাভ লোকসান দিয়ে মাপা যায় না। আমি তো শুনেছি তোমার যা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তাতে তোমার মা চাইলেও কোনো উকিল হায়ার করতে পারবেন না। তাহলে কার ভরসায় আমাদের সাথে পাঙ্গা নিচ্ছ? যদি বলি যা করছি সব নিজের দাপটে, তাহলে একটু আগে যেটা বললি সবটাই মিথ্যে? না, ওটাও সত্যি। স্যার, ও আমাদের মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে। করুক, কতদূর পর্যন্ত সফল হয় সেটা আমরাও দেখি। এই, তুই চলে গেলে তোর মায়ের কি হবে ভেবেছিস? হ্যাঁ জানি। এখানে হাজিরা দেবার পূর্বে আমি বাড়িতেও বলে এসেছি, আজকের পর যদি আর কখনো ফিরতে না পারি তাহলে কেউ যেন এক বিন্দু কান্নাকাটি না করে। নিয়ম মাফিক ওই শ্রাদ্ধ শান্তির জন্য সামনের বড় কালী মন্দির থেকে পুরোহিত ডেকে এনে অল্প টাকায় আমার নামে নম নম করে গঙ্গায় লোটা ভাসিয়ে দিলেই হবে। বেশ, তুই না হয় আপাতত সমস্ত পিছুটান ফেলে চলে গেলি, কিন্তু পরবর্তীতে তোর মায়ের কি হবে? সে তো এই পৃথিবীতে একা হয়ে যাবে। আমার মতন গরিবেরা একা হতে ভয় পায় না স্যার, বরং লোকবল বাড়লে বাড়িতে জায়গা দিতে আটকে ওঠে। নিজের হাত পুড়িয়ে রান্না করার পরেও শেষ পাতে হাঁড়ি কাচানোর সময় যখন ভাত ফুরিয়ে আসে, তখন সে যত বড়ই অন্নপূর্ণা হোক না কেন, মনের কোনায় একবার হলেও আফসোস জন্মায় যে একটা দিন অন্তত পেট ভরে নিজের পাতে দুটো দানা পড়লে বাঁচি। তাই আমি মরলে আমার মায়ের দিব্যি চলে যাবে। অর্থাৎ কোনো অবস্থাতেই তুই সত্যিটা স্বীকার করবি না, তাই তো? শিশিরের মুখ থেকে সত্য আদায় করা এত সহজ নয়। চেষ্টা চালিয়ে যান, বেটার লাক। তোকে আমি এত মাথা গরম করলে চলে? শিশির,
এদিকে তাকাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি সত্যিটা আমাদের সামনে তুলে ধরো তবে তোমার কোনো শাস্তি হবে না। আমি নিজে তোমাকে প্রোটেক্ট করব। স্যার, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কিন্তু এরপর যে একইভাবে আবার কেউ মারা পড়বে না তার গ্যারান্টি কোথায়? শিশির, ভাবা শেষ হয়েছে? আপনি আগে নিজের ডিপার্টমেন্টের অফিসারদের প্রোটেকশন দিন, তাহলেই আর কোনো ডেড বডি ঝুলবে না। হ্যাঁ, শুনলেন তো কি বলল। এবার আমার পথে নেমে আসুন। অমন মিনমিনে ব্যবহার সবাই ডিজার্ভ করে না। এ যেমন ঢ্যাটা, তাতে একে শায়েস্তা করতে হলে আপনার জুতোর বাড়িও কম পড়বে। ঢ্যাটা আমি না জানলে এই দুনিয়ায় টিকে থাকা দায়। শিশির, আমি আজ পর্যন্ত যেটা করিনি তোমার জন্য সেই অফারটাও রাখছি। তুমি যদি মুখ খোলো তবে তোমার পরিবারের সমস্ত দায় দায়িত্ব আজ থেকে আমার। এবার বলো, টাকার অঙ্কটা শুনে মত বদলাবে নাকি মত বদলানোর পর টাকার অঙ্কটা শুনবে? সত্যি বলছেন? একেবারে সত্যি। 3 সত্যি? কিভাবে বললে বিশ্বাস করবে বলো? কাজে করে দেখাতে হবে। স্যার, একবার এদিকে শুনুন। সব পরে হবে। শিশির, তুমি বলো কি করলে তোমার বিশ্বাস অর্জন করা সম্ভব? এই মুহূর্তে আপনার পকেটে যা কিছু আছে সব আমার সামনের টেবিলটায় ঝেড়ে বার করুন। সবর, তোমার পকেটও খালি করো। এসবের মধ্যে আমি কোথা থেকে এলাম? যা দিচ্ছ সেটা আমি তোমাকে পুষিয়ে দেব। ঠিক আছে, এই নে। এতে হবে না, সারা জীবনের দায়িত্ব তো অনেক দূরের কথা। এই নস্যি আমার 3 দিনের ধোঁয়া ছাড়ার বিলেই ছাই হয়ে যাবে। আপাতত এটুকুই আছে। তুমি সত্যিটা বলার পর বাদবাকি যত চাইবে সেটা ফোন করে আনানোর ব্যবস্থা করে দেব। জানেন স্যার, আমি না ছোটবেলা থেকে অঙ্কে বড্ড কাঁচা, তাই গান্ধীজির ছবি নিলেও বেশি দিন সামলে রাখতে পারি না। বড় বড় নোটগুলো যে কখন ফুরুত করে উড়ে যায়, কোনো নোটিশ পর্যন্ত দেয় না। আপনি বরং এগুলো ভুলে গিয়ে ওই সদ্য বিধবা মহিলাটার ভরণ পোষণের দায়িত্ব নিন। শুনেছি স্বামীর মৃতদেহ আগলে বারবার নাকি বলে চলেছিলেন, এখন ওনার কি হবে, ওনাকে কে দেখবে। বয়সটাও তো খুব বেশি নয়, আপনার কিন্তু সম্পূর্ণ ভার নিতে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, কি বলেন? একটা নতুন ট্রাই দেবেন নাকি? ইউ ব্লাডি বয়, আমারই এলাকায় বসে আমার চরিত্রের উপর কালি ছেটাচ্ছিস? তোকে আজ আমি শেষ করে ফেলবো। থানা কারোর বাপের কেনা নয় যে আপনার কথাই শেষ বলে বিবেচ্য হবে। তুই জানিস পুলিশের সাথে অসহযোগিতা এবং দুর্ব্যবহারের কারণে আমি এক্ষুনি তোকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। আমিও তো সেটাই চাই। এতে অন্তত কয়েকদিনের জন্য আপনা থেকেই ভাত রুটির জোগান হয়ে যাবে, আর বাকি কালপ্রিটগুলোর সাথে থেকে কিভাবে কালো জগতে হাত রাঙিয়েও সাদা হয়ে বেরিয়ে আসতে হয় সেটাও শিখে নেব। স্যার, প্রেসের লোক হাজির হয়ে গিয়েছে, এদিকটা ছেড়ে দিন। চলো একবার গিয়ে দেখে আসি বাইরের পরিস্থিতি সামাল দেওয়ার মতো কিনা, নয়তো একে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। লাভ নেই, আমি হলাম চিটে গুড় আর ওরা পিঁপড়ে। যেখানেই পাঠাবে সেখানে অদৃশ্য টানে ঠিক বাঁধা পড়বে। স্যার, ছেলেটা সস্তা নেশা করে না তো? নয়তো এইভাবে কেউ কন্টিনিউয়াসলি ভাট বকতে পারে? চেহারা দেখে তো এসব কিছু অনুমান করার জোর নেই, তবে তুমি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারো। স্যার স্যার, আমাদের কাছে খবর রয়েছে অফিসার কুন্তল নন্দী খুন হওয়ার পিছনে আদিবাসী অঞ্চল থেকে আপনারা একজন নিরীহ ছেলেকে ধরে এনেছেন। তাকে নিয়ে এখন আপনাদের কি বক্তব্য? খুনটা যে সেই করেছে এই বিষয়ে কি কোনো জবানবন্দি দিয়েছে? আপনারা কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই স্টেপ নিলেন? ছেলেটি এখন কোন অবস্থায় রয়েছে? দেখুন, ওকে কেবলমাত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে যদি সন্দেহজনক কিছু না পাওয়া যায় তবে আজকের মধ্যে ছেড়েও দেব। সন্দেহের কারণটা কি? সেটা উপর মহলে জানানো হয়েছে, ওদের পারমিশন এলে আপনাদের সামনে বলতে পারবো। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, হেল্প হেল্প, প্লিজ হেল্প। স্যার, ছেলেটি এভাবে চিৎকার করছে কেন? তাহলে কি আপনারা ওকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন? আমার মনে হয় ছেলেটি মানসিক ভারসাম্যহীন। মিথ্যে কথা। দিদিমণি, আপনারা ভিতরে যান, ওরা নিশ্চয়ই আমাদের ছেলেটাকে খুব মারধর করেছে। আমরা একবার ছেলেটির সাক্ষাৎকার নিতে চাই। নো সরি, এখন এটা সম্ভব নয়। নো ফটো প্লিজ। এভাবে আমাদের কাজে বাধার সৃষ্টি করবেন না। স্যার স্যার, আমাদের প্রশ্ন এখনো শেষ হয়নি। স্যার স্যার প্লিজ শুনুন। স্যার
আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার হেড অফিসার চিন্ময় ঘোষ আমাদের প্রশ্নগুলো কিভাবে এড়িয়ে গেলেন এবং ভেতর থেকে যেই যুবকের খুনের ঘটনায় জড়িত বলে ধরে আনা হয়েছে তার চিৎকার ভেসে আসছে। সম্ভবত তাকে ভারী কোনো অস্ত্র প্রহার করা হচ্ছে। সেই ব্যথা সহ্য করতে না পেরে তারই এমন বহিঃপ্রকাশ। কি ভেবেছিস এভাবে এখান থেকে পালাতে পারবি? গলা নামিয়ে হয়তো কুন্তল স্যারের মতো আপনার জিপটাও গায়েব করে দেব। ছেলেটা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, তবে ওকে আলাদা রেখেছি। বাইরে কেউ জানে না যে কুন্তলের মুখ থেকে জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা ওই ছেলেটা এমন অবলীলায় বলে ফেললো কেমন করে? স্যার, মারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবো? তুমি কি পাগল হয়েছো? আসামি হলেও তাদের এমন করে অত্যাচার করার কোনো রাইট নেই। স্যার, আপনি বলেছিলেন আজ একবার হাসপাতালে যাবেন, গাড়ি রেডি করতে বলবো? চলো। আর সবর, ওকে এখন জাগানোর দরকার নেই, আমরা আসছি। সাবধানে থাকিস, ছেলেটার চোখ দুটো সুবিধার নয়। আসুন স্যার। সুমন, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও। ওকে স্যার। সব কিছুই যদি আপনি একাই করে ফেলেন তাহলে আমার দাম কোথায় রইল? এমনিতেও মিডিয়ার সামনে যে কোনো কেস সলভ করার ক্রেডিটটা পুরোপুরি আপনি নিয়ে যান। এবার না হয় আমি একটু ঝুঁকি নিলাম। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস? এই শিশির, এদিকে তাকা, শুনতে পাচ্ছিস? কিরে, কথা কানে যাচ্ছে না? কি হয়েছে? চোখ মোচ, অনেক ঘুমিয়ে নিয়েছিস। আমার মাথা যন্ত্রণা করছে, একটা ওষুধ দেবেন কিংবা একটা সিগারেট? আমাদের সকলের শান্তির ঘুম কেড়ে নিয়ে বেশ তো মজায় আছিস। হ্যাঁ, আপনিও এমন মজা চান? তাহলে ঝটপট একটা মানুষ খুন করে ফেলুন। দাঁড়া দাঁড়া, তার মানে তুই স্বীকার করছিস যে খুনটা তোর হাতেই হয়েছে, তাই তো? হতেও পারে, আবার নাও হতে পারে। হেয়ালি রেখে আসল কথা বললে সিগারেট পাবি। বলবো না, যা ইচ্ছা করে নি। দেখ, তুই আমার ভাইয়ের মতন। আপনার টাইটেল কি? মানে? যা জিজ্ঞাসা করছি আগে তার উত্তর দিন। বর্মন। কিন্তু কেন? আমি দাস, কোনো লতাপাতা দিয়েও ভাই হওয়া সম্ভব নয়। চেয়ে দেখ, এদিকে এখন কেউ নেই। হ্যাঁ, আমাকে যদি সবটা খুলে বলিস তবে তোর লকআপের তালা খুলে দেবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না। কিন্তু আমি যে পালাতে চাই না। আপনাদের হাত থেকে ফসকে গেলেও নিজের কাছ থেকে পালাবো কেমন করে? তাহলে সেই সময় খুনটা কেন করেছিলি? মাথা কাজ করেনি, খুব খুব ভয় হয়েছিল। কিসের ভয়? আপনাকে বললে আপনি হাসবেন। না, তোর মনে যা আছে সব খুলে বল আমাকে। মনে হয়েছিল ওই জমিটা না পেলে বাইরের অনেক লোক আত্মঘাতী হবে। মানে? আমি তো শুনেছি জমিটা কেবলমাত্র তোর প্রয়োজন ছিল। এগিয়ে আসুন, এগুলো জোরে জোরে চিৎকার করে বলা যায় না। এবার বল। না, আরেকটু এগিয়ে আসুন। তুই বল, আমি শুনতে পাবো। কিন্তু এভাবে যে আমি বলবো না। হয় তালা খুলুন, আর নয়তো একেবারে গ্রিলের সাথে গা ঘেঁষে দাঁড়ান। বেশ, এবার হয়েছে? হ্যাঁ, শুনুন তবে। সিন্দলের নামে যেই জমিটা লেখা রয়েছে সেটা শুধুমাত্র চোখের ভেলকি। আসলে মাঝখানে যেই ছেলেটা আমাকে এই কাজ করতে বলেছিল সে। বাঁচাও বাঁচাও, সুমন শীঘ্রই ভেতরে এসো। কোথায় গেলে সবাই? হেল্প হেল্প হেল্প! এ কি? সরে আসুন স্যার, সরে আসুন। ওকে দূর করো, ওকে দূর করো, আমি নড়তে পারছি না। ওকে দূর করো। আমার চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আসুন স্যার। ইস, কতটা কেটে গেছে স্যার। আমি আর অনুভব কোথাও ঘুরতে এলে সাধারণত সেখানে থাকাকালীন সময় অনুভব সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা লেখা পোস্ট করে না। তবে এইবার ভুল করে অটোমেটিক সিস্টেমে যে লোকেশন অন করে রেখেছিলাম সেটা চোখে পড়েনি। তাই ছবি পোস্ট হওয়ার সাথে সাথেই মেসেঞ্জারে একজন আমাদের অবস্থান জিজ্ঞাসা করে, আর এখান থেকেই আমাদের তদন্তের সূত্রপাত। আদিবাসী অঞ্চলের দিকে গিয়ে যেই ঘটনাটা শুনেছিলাম সেই কেসটাই আমাদের ঝুলিতে এসে জমা হয়। মাঝখান থেকে রাতের বেলা সবর নামে এক ব্যক্তি পাকামি করে আসামির কাছ থেকে কথা বের করতে চাইলে তার কানের লতি খোয়া যায়। মর্নিং, ভিতরে আসুন। ছেলেটা এখন জিম হচ্ছে।
আচ্ছা, গতকাল রাতে যার ওপর অ্যাটাক হয়েছে উনি কোথায়? আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওর অবস্থা সত্যিই খুব খারাপ, এখনো ব্লিডিং বন্ধ হয়নি। সিগারেটের প্যাকেটটা দে। এখন ধোঁয়া ছাড়বি? আগে জিজ্ঞাসাবাদ পর্বটা সেরে নিলে ভালো হতো না? বাজে না বকে যেটা বলছি সেটা কর। মাত্র 3টে পড়ে আছে ভাই, একটা অন্তত আমার জন্য বাঁচিয়ে রাখিস। আমি আর অনুভব থানায় পা রাখতেই দেখতে পাই ঘামে চুপচুপে হয়ে একটা বিধ্বস্ত দেহ টেবিলের ওপর কেতিয়ে মাথা নামিয়ে নিয়েছে, হাত পা যথাসম্ভবত কোষে বাঁধা। রাতের অমন দুঃসাহসিক কাণ্ডের পর যে লক আপ থেকে বার করে যথেষ্ট আপ্যায়ন চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের কাজের সময় এখানে যেন কেউ না থাকে। যা করবেন খুব সাবধানে। চিন্ময়বাবু বেরিয়ে গেলে অনুভব ছেলেটির মাথায় হাত বুলিয়ে তার ঘুম ভাঙায় এবং 3rd ডিগ্রির পর এমন স্পর্শে সে সত্যি একটু কেঁপে ওঠে। হ্যালো শিশির, আশা করি এখানে কেউ তোমার যত্নে কোনো ত্রুটি রাখেনি। আপনারা কারা? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কষ্ট হচ্ছে? এইভাবে কষ্ট পেতে না চাইলে যে মুখ খুলতে হবে। তার আগে দুজনে মিলে একটু গল্প করি, এসো। আমি চিন্ময় স্যারের মুখে শুনেছিলাম তুমি নাকি স্মোক করতে ভীষণ ভালোবাসো, এখন একটা চলবে? দুপুর রাতে ভাত না জুটলেও পেট ভরে জল খেয়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু ধোঁয়া না টানলে চোখে ঘুম নামে না। রিদিত, ওর হাতের বাঁধনটা খুলে দে। তুই কিন্তু খুব বেশি হলে আমাদের ওপরেও চড়াই হবে, তাই তো? হোক, আমাদের খুন করে তো কোনো লাভ নেই। শিশির যেন এরূপ বক্তব্যে ধীরে ধীরে একটু স্বাভাবিক হয়ে আসে। এরপর অনুভবের হাত থেকে একটা সিগারেট নিয়ে দাঁতের আগায় চেপে তাতে আগুন ধরায়। বাহ, লাইটারটা তো দেখতে বেশ সুন্দর, একেবারে অ্যান্টিক ধরনের। কোথা থেকে কিনেছো? রায় গিফট হাউস, বেশ নাম করা দোকান। আমার জন্য এমন এক পিস এনে দিতে পারবে? এটা অর্ডার দিয়ে বানিয়েছি। কার জন্য? মানে এমন গাঢ় সবুজ রং কার প্রিয়? শিশির বেশ কিছুক্ষণ অনুভবের চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিলে আমি টেবিলে চাপড় দিয়ে বলি, ও যা জিজ্ঞাসা করছে তার উত্তর দাও। আমার মায়ের। সবুজ রঙের সাথে আর কোনো সম্পর্ক নেই তো? না, নেই। তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। তাহলে শাস্তি স্বরূপ আমাকে অন্ধ করে দিন। তোমাকেও মানে? আর কে অন্ধ হতে পারে? শিশির এই প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি। তবে আমি এইবারেও ওকে চাপ দিতে চাইলে অনুভব চোখের ইশারায় তা বারণ করে। ঠিক আছে, এসব প্রসঙ্গ এখন থাক। আমরাও যদি পুলিশের মতন ওকে ভয় দেখাতে শুরু করি তাহলে আমাদের সাথে ওনাদের তফাৎটা কোথায়? তবে কি জানো তো, আমার মতে এমন দারুণ অ্যান্টিক লাইটারের রং হওয়া উচিত ছিল টকটকে লাল, যেমন ঠিক পলাশ ফুলের থাকে। নাও আই হেট রেড কালার। ওই রেড পেপারের জন্যই তো এত ঝামেলা হচ্ছে। তোমার কি নীল রং প্রিয়? না। কেন বলুন তো? তাহলে কাগজের মধ্যে নীল রং দিয়ে লিখতে গিয়েছিলে কেন? হাতের কাছে ওই পেনটাই ছিল। ওরা গতকাল সারাদিনে তোমাকে কিছু খেতে দিয়েছে? হ্যাঁ, রক্ত খেয়েছি। আমার কাছে এসেছিল নিজের বুদ্ধি জাহির করতে, দিয়েছি ব্যাটার কান ছিঁড়ে। এবার কান কাটা কুত্তার মতো সারা জীবন ওই এক কানেই টিকে থাকবে। ছেলেটার হাসি বড্ড অদ্ভুত রকমের, এড়িয়ে যেতে চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। চোখে মুখে একটু জল দেবে? তোমাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে যে। না থাক, একটু পরে ওরা আবার মারবে। তোমার গায়ে আর হাত তোলা যাবে না। কে বললো? আমরা সেই ব্যবস্থা করে এসেছি। আসলে তোমার বাড়ির সামনেও আজ একটা ডেড বডি পাওয়া গিয়েছে, তাই আমরা পুলিশ ডিপার্টমেন্টের উপরিভাগে জানিয়েছি যে এবার এই খুনের তদন্তে চিন্ময় স্যার এবং তার চেলারা ঠিক কাকে সন্দেহ করছেন। কিন্তু যথারীতি ওনাদের কাছে কোনো উত্তর ছিল না, তাই সেই সুবাদে হিউম্যান রাইটস দেখিয়ে আমরা তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। এরপর থেকে তুমি আমাদের হয়ে কাজ করবে। কি কাজ? যখন যেমন বলবো, কখনো বাচ্চা পাচারের, কখনো খুনের, অথবা কখনো শুধু হুমকির। না 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 না, আমি এসব করতে পারবো না। ভেবে দেখো, কাজ সম্পূর্ণ হলেই হ্যান্ড টু হ্যান্ড মোটা টাকা পাবে। সেই টাকা দিয়ে অন্য লোক খুঁজে নি। তোমার সব দায়িত্ব এখন আমাদের উপর রয়েছে।
তাই আমরা না শুনতে বাধ্য নয়। তাছাড়া তোমার বাড়ির সামনে যে ডেড বডি পড়ে রয়েছে তার সৎকারটাও আমাদের নিজ খরচে করতে হবে। ওতে আবার চোখ নেই। আমাকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? তোমার এমন কেন মনে হলো? তুমি কি তাহলে আমাদের একটু একটু ভয় পাচ্ছ? না না, কেউ মরেনি। আমার কাছে ছবি আছে। ওটা ওটা ছেলে না মেয়ে? বলা বারণ। আমি তো বেশি কিছু জানতে চাইছি না, শুধু জিজ্ঞাসা করছি কোন লিঙ্গের। ওটাও বলা যাবে না। কিন্তু কেন? উত্তর জানতে চাইলে কিছু দিতে হবে। কি দিতে পারবে বলো? আপনার কি লাগবে? আমার আগের যে ঘড়িটা ছিল সেটা বাসে ওঠার সময় চুরি হয়ে যায়। সেদিন থেকে হাতটা খালি পড়ে রয়েছে, তাই ওই শূন্যস্থান ভরাট করতে একটা দামি ঘড়ি প্রয়োজন। আমার কাছে তো এখন অত টাকা নেই। তাহলে প্রসঙ্গ বদল করাটাই মঙ্গল। না না না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না আমার লাইটারটা খুব সুন্দর, সেটাই দেব। আচ্ছা বেশ, তাহলে বলে দিচ্ছি, একটা ছেলের বডি পেয়েছি। না 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 না, এ হতে পারে না, ও মরবে না। কেউ সারা জীবন বাঁচে না, সবাই মরণশীল। রাজ, বলো, সম্পূর্ণ কথাটা শেষ করো। কে রাজ? কি ভেবেছিলেন এইভাবে মাইন্ড গেম খেললে আমি সব বলে দেবো? হ্যাঁ, না 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 না, এত সহজে বোকা বানাতে পারবেন না। তুমি চাইলে আমি ওর বডিটা তোমায় এখানে এনে দেখাতে পারি। বেশ, তাহলে নিয়ে আসুন। উঠে আয় রিদিত। আমি অনুভবের পিছু পিছু বাইরে বেরিয়ে এলে চিন্ময় বাবু আমাদের সাথে আলোচনায় বসেন এবং ওখানে অনুভব একটা সাদা কাপড়ে মোড়ানো বডি বা বডির মতো কোনো প্রপ দাবি করে, যার চোখের জায়গাটা একেবারে দগদগে থাকবে। এই বিষয়ে যদিও কিছু জিজ্ঞাসা করলে অনুভব বলেছিল, ছেলেটা স্নায়ু খুব স্ট্রং, তবুও মাঝে মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাই সেই সময় ওর চোখের মুভমেন্ট দেখে একরকম খোলা ময়দানে ঢিল ছুঁড়েছিলাম, আর সেটা লেগেও যায়। এটাও আমাদের ভুল পথে চালনা করার প্ল্যান নয় তো? যদি তাই হতো তবে মিথ্যে নাটকে ছেলে মরেছে নাকি মেয়ে সেটা জানার জন্য এত দ্রুতই লাইটারের মায়া ছাড়তে পারতো না। আর খেয়াল করে দেখেছিস ওটা কোথা থেকে বার করেছিল? একেবারে আন্ডারওয়্যারের সাথে পকেট ধরনের খোপ থেকে। ওরকম পট্টি কাপড় নিজের হাতে সেলাই করে লাগিয়েছে, যাতে এমার্জেন্সির সময় ধরা না পড়ে কিছু এদিক ওদিক করা যায়। সেদিন থানা থেকে নিজেদের কুড়ে ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিতেই স্বপ্নের মধ্যবর্তী অংশে চেত পড়ে। অফিসার চিন্ময় ঘোষ লোক লাগিয়ে একটা প্রপ রেডি করে ফেলেছেন। এবার শুধু শিশিরকে পরীক্ষা করার পালা। তবে অনুভব ইচ্ছে করেই হাতে সময় থাকা সত্ত্বেও আগেভাগে এই কাজে না নেমে রাত 1টার সময় থানায় গিয়ে আধ ঘুম জড়ানো শিশিরকে ডেকে তোলে কিছু কথা বলার জন্য। শিশির, উঠে বসো, তোমার জন্য তোমার মা রান্না করে পাঠিয়েছেন। কি আছে ওতে? খুলে দেখো। শিশির টিফিন বক্সটা খুলতেই তার ভেতরে সত্যি সত্যি মানুষের দুটো তরতাজা চোখ জলজল করতে থাকে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওকে আপনারা সবাই মিলে খুন করেছেন, নয়তো ওই ছেলে কারো হাতে ধরা পড়ার মতো নয়। চোখের মনির রংটা লক্ষ্য করেছো শিশির? এরপর ওখানে ঠিক কি হয়েছিল তা আমার জানা নেই। মানবদেহে রক্তমাখা দুটি চক্ষু যুগল দেখে সারা শরীর পাকিয়ে উদরে যা ছিল তা সবেগ মুখ দিয়ে বেরিয়ে আসে আমার। কিছুক্ষণ পর অনুভব বাইরে এসে একটা সিগারেট ধরালে আমার পিঠে হাত রেখে বলে, যা দেখছি সেটা আসল নয়। কিন্তু ওতে তো রক্তমাখা ছিল। পুরোটাই রিয়েলিস্টিক আর্ট। হ্যাঁ, কাজটা করতে যদিও মর্গের একটা বডি থেকে কিছু চামড়া ও মাংস তোলা হয়েছে, কিন্তু বাকিটা কেমিক্যাল আর রঙের খেলা। হ্যাঁ, ছেলেটা কিছু স্বীকার করলো? রাজ্জাক নামে একজনের হদিশ পাওয়া গিয়েছে। ঠিকানা কোথায়, কি করে, এসব কিছু বলেছে? হ্যাঁ, আগামীকাল দুপুরের দিকে তোকে নিয়ে একবার বের হব। তার আগে একটা বমি ট্যাবলেট খেয়ে নিস। আবার এমন কিছু দেখতে হবে নাকি? ভগবান জানেন।
মুরগুমা অঞ্চলের প্রাথমিক সৌন্দর্য হলো এখানকার সারি সারি পলাশ গাছ। তবে এখন মনে হচ্ছে শহরের কংক্রিটের ভিড়ে যারা প্রতিনিয়ত ছুটে চলছে তাদের জন্য এই গ্রিনারি অনেকটা বিষের মতো। আর এইবার সেই বিষকে অমৃত করে তুলতেই পরের দিনে এসে পৌঁছাই রায় গিফট হাউসের সামনে। এক্সকিউজ মি, এই দোকানের মালিককে একটু ডেকে দিন না, আমাদের ওনার সাথে একটু দরকার আছে। নমস্কার স্যার, বলুন আপনাদের কি দেখাতে হবে? ভালো অ্যান্টিক ঘড়ির কালেকশন আছে? হ্যাঁ হ্যাঁ, হাত ঘড়ি চাইছেন তো? হ্যাঁ, দাম নিয়ে কোনো চিন্তা করবেন না, একেবারে বেস্ট কালেকশন দেখাবেন। ভদ্রলোক একের পর এক ঘড়ি দেখিয়ে গেলেও অনুভব সবগুলোতেই কোনো না কোনো খুঁত বের করে তা নাকচ করে দেয়। এরপর বোর হওয়ার ভঙ্গিমায় পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালতে গেলে অপর একজন পাশ থেকে বলে ওঠে, আপনার লাইটটা বেশ সুন্দর কিন্তু। নবাবি পছন্দ। এটা তো আপনাদের এখান থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম। আমাদের এখান থেকে? হ্যাঁ, চিনতে পারছেন না? কই একবার এদিকে দিন তো দেখি। ভদ্রলোক আতশ কাজ বের করে লাইটারটা খুব সাবধানে পর্যবেক্ষণ করতে থাকে। কিরে, এমন কোনো জিনিস এখানে এসেছিল? এটা আমার মনে হয় আমার দাদা অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে। আগে হ্যাঁ, অর্ডারের কাজ ঠিকই ধরেছেন। তা সেই ভদ্রলোককে একটু ডেকে দিতে পারবেন? ও তো এখন এখানে থাকে না, অসুস্থ হবার পর ভেলোর গিয়েছিল। তারপর হাতের কাছে হাসপাতাল প্রয়োজন হবার দরুন ওখান থেকে ফিরে এসে দমদমে বাড়ি ভাড়া নিয়েছে। কেন, কি হয়েছিল ওনার? আসলে ওর চোখে একবার একটা রাসায়নিক পদার্থ পড়ে যাওয়ায় একটা চোখ পুরোপুরি বিকল হয়ে যায়, আর অপর চোখটা দিয়ে একটু আধটু দেখতে পায়। সেই সময় ও নিজেই বলেছিল ওকে দিয়ে তো দোকানের কাজকর্ম হচ্ছে না, তাই আমি যেন ওর বদলে অন্য ভাইকে কাজে নিই। সেদিন থেকেই রাহান আমার কাছে কাজ করে। আমাদের বংশে ওর চোখ দুটোই সব থেকে বেশি সুন্দর হয়েছিল, অথচ সেটাই সবার আগে নষ্ট। গাঢ় সবুজ বর্ণের, তাই তো? হ্যাঁ, আপনি লক্ষ্য করেছিলেন? সেই রং মনে করেই লাইটারটা গাঢ় সবুজ বর্ণের বানিয়েছিলাম। দমদমে ঠিক কোথায় থাকে সেটা জানেন? দাঁড়ান, আমি ফোন করে কথা বলিয়ে দিচ্ছি। না না না, আমি ওনার হাতের কাজের একজন ভক্ত বলতে পারেন। যদি কখনো দেখা হয় সেটা কিছুটা সারপ্রাইজিং হলেই ভালো লাগবে। তুই একটা কাগজে এই ঠিকানাটা লিখে দে, ওনারা সময় মতো খুঁজে নেবেন। হ্যাঁ, সেই ভালো। সেদিন এই সমস্ত ঘটনাটা অনুভব হেড অফিসারকে বিস্তারিত বর্ণনা করে কলকাতায় ফিরে আসার প্রস্তাব রাখে। চিন্ময় স্যার আবার আমাদের চিন্তায় দুজন কনস্টেবলকেও ছদ্মবেশে পাঠিয়ে দেন। দমদমে নেমে লিখে দেওয়া ঠিকানায় কড়া নাড়তে জানতে পারি রাজ্জাক প্রায় 1-1.5 মাস আগে ওই বাড়ি ছেড়ে দিয়েছে। এইরকম সন্দেহ হতেই অনুভব একদিনের মধ্যে দমদমের যত আই ক্লিনিক আর হাসপাতাল আছে সবটা ঘুরে দেখতে শুরু করে। আর এইভাবে একটা ক্লিনিক থেকে ওর যোগাযোগ নাম্বারটা পাওয়া যায়। ফোন লেগেছে? রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? না না, আমি ফোনটা করেছি, তবে ফোনটা ঠিক কোন জায়গায় লেগেছে সেটা জানতে চাইছি। আমার জগদীপ কাকাকে চাই। আচ্ছা, কিন্তু ওনার ভাইজি যে বলল এটা ওনারই নাম্বার, আপনি কে বলছেন? না না, আমি শিওর যে এটা ওনার নাম্বার। আপনি কি ফোনটা কুড়িয়ে পেয়েছেন? কি হলো? গালাগাল করে ফোনটা কেটে দিয়েছে। যাক, আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গিয়েছি। এবার নিকটস্থ থানায় গিয়ে এই নাম্বারের লাস্ট লোকেশনটা ট্রেস করতে হবে, যাতে ট্রেসটা ঠিকঠাক পাওয়া যায়। তার জন্যই তো এতক্ষণ ভুল ভাল কথা বলে সময়টা নষ্ট করেছি। শিশির, শরবত খাবে? আমাকে ছেড়ে দিন, ও আমার অবস্থা টের পেলে আপনাকে শেষ করে ফেলবে। নামটা বলে ফেলো শিশির। ও কুন্তল স্যারের বাড়িতে একটা সময়। শিগগির কেউ ডাক্তার ডাকো, ছেলেটার মুখ দিয়ে গ্যাজলা উঠে আসছে। শিশির, শিশির, আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় কোথায় কষ্ট হচ্ছে বলো?
স্যার কিছু পেলেন? জায়গাটা ব্লক এ। সরু গলি দিয়ে এসব ঘুঘুমালকে ধরতে গেলে বিপদের সম্মুখীন হবেন। তার চেয়ে ওদের ঘর থেকে বাইরে টেনে আনতে হবে। সেটা কি করে সম্ভব? আপনার বন্ধুর মাথায় কোনো প্ল্যান আছে? স্যার, এই শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকায় যে কতটা খরচ সেটা আমি বা আপনি খুব ভালো করেই জানি। তার ওপর যে ব্যক্তির একটা আইসাইট নষ্ট, সে মুটে মজুরি করে এত বেশি টাকা রোজগার করতে পারবে না যাতে স্বাচ্ছন্দ্যে নিজের জীবন ধারণ হতে পারে। তাই আমার মনে হয় ওর সাথে আর একজন রয়েছে। চাইলে সার্ভে করা ছুতো ব্যবহার করতে পারেন। বেশ, ও ত্রিদিত। ইন্সপেক্টর কৌশিক ভট্টাচার্যের কথা মতো অনুভবের সাথে সার্ভের লোক হিসেবে আশেপাশের কয়েকটা বাড়িতে ঢু মেরে তারপর আসল গন্তব্যের দরজায় টোকা মারি। जी क्या चाहिए? ঘরে আর কেউ নেই? मेरा आदमी बीमार है, आप बोलिए क्या जरूरत? আমরা জনগণনা করতে এসেছি। আপনার নাম? छौंदानी बीबी, आदमी रजक फितुर आलम। নামটা খুব চেনা চেনা লাগছে। আপনার স্বামী কি কাজ করেন? कहाँ काम करेगा साहब, बोला ना बीमार है। কেমন রোগ? है कुछ पर्सनल सा। ভেলোর থেকে এখানে এসে গা ঢাকা দেওয়ার কারণটা কিন্তু আমরা জানি। আমি কিছু বুঝলাম না। ঠিক আছে, তাহলে পুলিশ ডাকছি। না সাহেব, সব ওই ম্যাডামের দোষ। মোর মরদ আর ওর সাথে কাজ করে না, দয়া করে ওকে ছেড়ে দিন। ঝটপট যা জানেন সব বলে ফেলুন। এরপর ওখানে দাঁড়িয়ে 15 মিনিটের মধ্যে যা কিছু শুনেছি তাতে প্রায় কান গরম হয়ে যাওয়ার উপক্রম। অনুভব, তুই এগুলো কিছু আন্দাজ করেছিলি? যেই অফিসার খুন হলেন ওনার স্ত্রীর কাছে একবার গাইনোর রিপোর্ট চাওয়া হয়েছিল। উনি যদিও শেষবারের রিপোর্টটা দিয়ে দায় সেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা হতে দিইনি। বাড়িতে লেডি পুলিশ পাঠিয়ে আরও যা কিছু আছে সব ঝেঁটিয়ে আনতে বলি। সেই প্রত্যেকটা রিপোর্ট ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে উনি বহু বছর আগে একবার কনসিভ করেছিলেন। বিষয়টা যে আমিও একবারে ধরে ফেলেছিলাম তা কিন্তু নয়, কিন্তু শরীরের ভিতরে কখন কোন হরমোন বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছে আর কোনটা একেবারে কমে যাচ্ছে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাকে ডাক্তার বলেছিলেন যে ওনার আন্দাজ ভুল হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছিল ওনার কথাটা ভুল নয়। আর যদি কনসিভ করার সময়টা ধরে হিসাব করা যায় তাহলে বোঝা যাচ্ছে সেই সময় কুন্তল বাবুর সাথে ওনার পরিচয়ই হয়নি। তাছাড়া কনসিভ করাটাও খুব অসম্ভব ব্যাপার। কুন্তল বাবুর শরীরে যেরকম জটিলতা ছিল তাতে সম্পর্কে আসার পরে কোনোভাবেই বাচ্চা আসার সম্ভাবনা নেই। এখন কোথায় যাবি? আমরা যাব না, উনি নিজে আসবে। আমি কৌশিক স্যারকে টেক্সট করে দিয়েছি, উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। এভাবে একটা মেয়ের পেছনে এরকম হায়নার মতো পড়ে আছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, যেতে দিন না। ডোন্ট মুভ। আপনি ধরা পড়ে গেছেন। আমি কারোর সাথে লুকোচুরি করিনি যে আমার ধরা পড়ার প্রসঙ্গ উঠছে। আর অভিনয় নয়, এবার সত্যিটা সকলের সামনে স্বীকার করার পালা। গমের দানার মতো গায়ের রং, বয়সী যুবতী, মাথায় ঝাঁকড়া চুল, পরনে সালোয়ার কামিজ, হাতে একটা বালা। এই হলো আসল খুনির প্রাথমিক বর্ণনা। ধরা পড়ার পর তাকে একেবারে টপ ক্লাস সিকিউরিটি দিয়ে আমাদের সাথে পুনরায় পুরুলিয়ার মোড়গুমায় নিয়ে আসা হয়। পূর্ণিমা দেবী, দেখুন তো এই মেয়েটিকে ঠিক চিনতে পারছেন কিনা? না, মনে পড়ছে না। মামুন নামটা মনে আছে? পূর্ণিমা দেবী 2 পা পেছনে এসে ধপ করে বসে পড়লেন। এবার আপনি বলুন তো বডিটার গায়ে ঠিক কি ছিটিয়েছিলেন যাতে এক রাতের মধ্যে গলা আর জিভের অবস্থা এমন ভয়ানক হয়ে উঠল? পলিস্ট্রিন দিয়েছিলাম, এক প্রকার দাহ্য তরল। যেই গলা দিয়ে ও আমার বাবার উপর চিৎকার করেছিল সেই গলাটা জন্মের মতো পরিয়ে দিয়েছি। আর যে জীব ওকে লোভ করতে শিখিয়েছিল সেটা পুড়িয়ে মুখ হাঁ করে জিভটা ছিঁড়ে কুকুরদের খাইয়েও দিয়েছি। পুরো ঘটনাটায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আপনার পছন্দের গাঢ় সবুজ রং। এই কারণেই তো একজন সবুজ চোখের মণিওয়ালা মানুষকেই আপনি মাধ্যম বানিয়েছিলেন। ওয়েট,
এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়নি। কুন্তল নন্দীর বাবার নাম কি জানেন? হ্যাঁ, সবুজ নন্দী। এবার অতীতের কাহিনীটা জোনাকি দেবীর মুখ থেকেই শুনুন, নয়তো সব চরিত্রগুলো গুলিয়ে ফেলবেন। আমি জন্মগতভাবে বনগা মহকুমার একটা ছোট্ট গ্রাম ঘরুয়া রাজাপুরের মেয়ে। আমার বাবা অর্থাৎ বল্লভ বসাক ছিলেন ওখানকারই গ্রাম পঞ্চায়েতের সমিতির প্রধান। কখনো কোনো মানুষের ক্ষমতা আর নামের জোরে কোনোরূপ প্রমাণ ছাড়াই অগন্তি সমস্যার সমাধান আর বহু অমীমাংসিত কেসের ন্যায় বিচার হতে পারে, এটা তাকে সচক্ষে না দেখলে হয়তো আমিও কখনো বিশ্বাস করতে পারতাম না। শুধুমাত্র আমাদের গ্রাম নয়, পার্শ্ববর্তী বহু এলাকা থেকে মানুষজন সাহায্যের জন্য তার কাছে ছুটে আসতেন। এভাবেই একদিন বিলির জল নিয়ে দুই জমি মালিকের মাঝে বচসা সৃষ্টি হওয়ায় একজন নাকি অপরজনকে রাগের মাথায় দা দিয়ে কুপিয়ে খুন করে বিলের জলে ভাসিয়ে দেয়। এই, এটা তো আমার জায়গা, তবে তুই ওদিক থেকে জমি কেটে বিলের জলের পথ খুঁড়ে দিলি কোন সাহস? হ্যাঁ, थोड़ा पानी दे तो भाई, इधर सब कुछ सूखा पड़ गया है और पानी कभी किसी के बाप का नहीं होता। आज मेरा जरूरत हुआ है तो मैंने लिया है, कल को कोई तुम्हारे जमीन में हक जमाने को आए तो मुझे बस बताना, मैं लड़ने चलाऊंगा। না না, হিসেব যা হয়েছিল কাজ সেই মতোই হবে। তুই ওদিকের মাটি ভরাট কর। रुको रुको, अरे ऐसा मत करो भाई, बहुत मुश्किल से इतना बड़ा नाली तैयार किया है भाई। আর এখন আমার কথা না মানলে তোর গলার নলি কাটবো, বুঝলি? चिल्लाओ मत, यहाँ खून के बदले खून कैसे लिया जाता है मैं भी बहुत अच्छे से जानता हूँ। তাই নাকি? দেখবি, চুপ না করলে আমি তোর কি হাল করতে পারি, দেখতে চাস? एक बार से हाथ उठाया ना, बल्लभ दादा को बुला के ऐसा कचुम्बर बना देंगे कि यहाँ फिर अगले दिन तक टिक नहीं पाओगे। এই একটা হাত খেঁচা লোকের খাতিরে তোরা তো বারবারান্তি বেড়েছে না, দেখাচ্ছি মজা। अरे बुरा मत बोलिए, मैं यहाँ किसी के साथ झगड़ा करने नहीं आया, जाइए अपना काम कीजिए। শোন, তুই এক্ষুনি এখান থেকে গিয়ে তোর মালিককে ডেকে আন, বাদ বাকি কথাটা আমি তার সাথেই সারবো, বুঝলি? वो आ गया तो आपका बहुत बुरा हाल करेगा, फिर से सोच लीजिए। কি হয়েছে রে? আমি দূর থেকে হেঁটে আসতে গিয়েও এদিকে গোলমালের শব্দ শুনতে পাচ্ছিলাম। এই তো আপনারই কথা হচ্ছিল, ভালো হয়েছে। কোমরে দড়ি দিয়ে বেঁধে আনার আগে নিজেই সসম্মানে এসে হাজির হয়েছেন এখানে। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। আপনার সাথে বিলের জল নিয়ে আমার ঠিক কি কথা হয়েছিল সেটা আপনার ঠিক মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ বাছা, কিন্তু জরুরি অবস্থা এসে পড়ায় এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বাহ, আর এটার জন্য অপর মালিকের সাথে আলোচনার প্রয়োজন বোধও করলেন না, তাই না? আপনি এই গ্রামে নতুন বলেই সবকিছুতে এত আইনি পথ টেনে আনছেন। এর আগে যাদের সাথে আমি রফা করেছি তারা কখনো সামান্য জলের জন্য এত বিপত্তি ঘটায়নি। আহা, আগে কে কি করেছে তাদের সাথে আমাকে গুলিয়ে ফেলতে চাইছেন কেন? হ্যাঁ দেখুন, আমি যেহেতু চুক্তি মেনে কাজ করতে পারিনি, তাই ক্ষতিপূরণ বাবদ আগামী 3 মাসে আমার বিলে মাছ চাষের যে মুনাফা আসবে তার থেকে 10 ভাগ নির্দ্বিধায় আমি আপনার হাতে তুলে দেব। এবার শান্তি হয়েছে? আমার অন্যের টাকার প্রতি কোনো লোভ নেই, আর সেই সাথে নিজের লোকসান করে ওই 10%-এ হাত গন্ধ আমি করতে চাই না। বেশ, মাঝামাঝি একটা হিসেবে আসুন। আমার শেষ কথা, জলের গতিপথ যেন আমার জমির উপর দিয়েই যায়। আমি বয়সে গুরুজন হয়েও করজোরে আপনার কাছে অনুরোধ করছি, আমার পুকুরে যে রাতারাতি বিষক্রিয়া হয়ে সেই জল সেচের অযোগ্য হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারিনি, তাই আপনার সাথে ওই লেখালেখিতে সই করেছি। सब ऐसा मत झुकिए, ये सिर्फ पानी का मामला नहीं है, बीच में उनका प्यासा, इज्जत, नोट का गर्मी सब आ गया है। अब आने से पहले वो हमको काट के फेंकने की बात कर रहा था। দিলীপ যা বলছে সেসব কি সত্যি? হ্যাঁ বলেছি। কেন, সত্যি সত্যি ওকে কাটলে কি করবি তুই? হ্যাঁ, ও কি হয় তোর? যারা আমার কাছে দিন মজুর খাটে তাদের প্রত্যেকের সম্মান আমার কাছে সবার উপরে। এইসব বলেই পঞ্চায়েতের মাথাটা মুড়িয়ে রেখেছিস, তাই তো? जुबान संभाल के बात कीजिए, वो आपके जैसा नहीं है। শোন, দুটো থাপ্পড় দিয়ে তোর মতো পরিযায়ী পাখিকে এখান থেকে বিদায় করে দিতে পারি, বুঝলি? হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবি না।
চোখ নামিয়ে কথা বলবি, বুঝলি? না, বলবে না। ও আমার খায়, আমার পরে, তাই আমি ছাড়া অন্য কারো কথা মেনে চলার ওর কোনো দায় নেই। তবে রে, আজ তাহলে দুটোকে শেষ করে রাখবো। আমিও তোর সমস্ত রব আজ এই ভিটাতেই পুঁতে দিয়ে যাব। সবুজ নন্দীকে তুই এখনো চিনে উঠতে পারিসনি। আমি নরমের কাছে নত আর গরমের কাছে শান দেওয়া লোহা। যাবারে ছাড় বলছি। এবার কিন্তু আমি তোর হাড়গুলোকে একেবারে গুঁড়ো করতে বাধ্য হব। দেখ তবে বুড়ো হাড়ের ভেলকি। छोड़ दीजिए साहब, ऐसा कुछ नहीं होगा। हाँ, फिर से कागज में लिख लीजिए। चलिए यहाँ से, रात हो चुका है। हाँ, आइए। तो छोड़े जा दिलीप, घर में बीवी बच्चे इंतजार में है साहब। चलिए ना। আমি মরলে তোকেও বাঁচতে কোনোভাবেই চিন্তা করিস না। তোর ঘরের হাড়িতে আজ থেকে তোর নামের আর চাল উঠবে না। अरे साहब छोड़ दीजिए, उसका सांस अटक रहा है, मर जाएगा वो। জয় মা ভবানী। বাঁচাও, মেরে ফেললো গো। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আরে আমাকে একদম শেষ করে দিল। দিলীপ, ওকে ছাড়বি না। আমার হয়তো তোকে এই লড়াই একাই লড়ে যেতে হবে। हे भगवान, ये क्या हो गया? मैं इसलिए डर रहा था। मैं दिलीप, ओके पालाते दिस ना। आप डरिए मत, हम आपको अभी डॉक्टर के पास लेके जाएंगे। ना रे, আমার হাতে আর বেশি সময় নেই। একটু আগে থাকতে তোর কথা মেনে নিলে হয়তো আজ এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। आपका कपड़ा खून से लथपथ हो रहा है। मेरे कंधे पे हाथ रख के उठिए। তুই এখান থেকে পালা। আগামীকাল সকালে সভা বসলে সবটুকু সত্যি সবাইকে বলে দিবি। ভয় পাস না, তোর কোনো ক্ষতি হবে না। সত্যের জয় নিশ্চিত। आपको छोड़ के मैं कहीं नहीं जाऊंगा साहब। তোর হাতটা বিলে চলে ধুয়ে ফেল, নয়তো দোষ না করে শাস্তি পেতে হবে। साहब शांत हो जाइए, आप शांत हो जाइए। না দিলীপ, আমার কথা শোন। তুই পালা এখান থেকে, তুই পালা। लेकिन मैडम जी। জানি কষ্ট পাবে, কিন্তু সময়ের সাথে সবটা ঠিক হয়ে যাবে। তবে আমার দোষে তোর সংসারে ভেসে যাক, এটা আমি চাইতে পারি না। তোর বাবুজিকে আমি কথা দিয়েছিলাম। আমার কাছে এসে থাকলে তোকে কখনো কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। শেষ সময় এসে আমি সেই প্রতিজ্ঞা ভাঙতে দেব না। সবুজ নন্দী এত সহজে হারতে শেখেনি। সবুজ নন্দী এত সহজে হারতে। দিলীপ নামক সেই মারবাড়ি ব্যক্তি আর তারই সহৃদয় মালিকের কথা মতো রাতের অন্ধকারে সেই স্থান থেকে বাড়ির পথে দৌড়ে আসার সময় আমার বাবা আর তার দলবলের হাতে ধরা পড়ে। আসলে মহেশ জ্যাঠা ততক্ষণে আমার বাবার কাছে গিয়ে কেসটা সম্পূর্ণ উল্টো উপস্থাপন করেছিল। মহেশ জ্যাঠার বক্তব্য ছিল দিলীপ বলে সেই দিনমজুর লোকটি বিলের কাজ করতে করতেই তার মালিককে মাইনে বাড়াবার কথা বললে মালিক সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপর কথায় কথায় জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠলে সবুজ দাদু নাকি
তাকে ওখান থেকে বের করে দেবার হুমকির সাথে তার পরিবারের ক্ষতি করার ভয় পর্যন্ত দেখায়। এভাবে রাগান্বিত অবস্থায় দিলীপ প্রথমে তার মালিকের গায়ে হাত তোলে এবং মহেশ চ্যাঠা ওদের ঝামেলা মেটাতে গেলে মহেশ চ্যাঠার হাতে ধারালো দা দেখে দিলীপ সেটা জোর করে ছিনিয়ে নিয়ে সবুজ দাদুর গলার কাছে কোপ বসায়। আর সেই সঙ্গেই দিলীপের রক্তমাখা জামাটা এই ঘটনার দগদগে প্রমাণ বহন করে চলেছিল। कौन है अंधेरे में? हाँ, जवाब दो। এত তাড়া কিসের দিলীপ? যা, হাত থেকে টর্চটাই যে পড়ে গেল। কে আছিস? মশাল জাল। দিলীপ আবার অন্ধকারকে ভীষণ ভয় পায়। बाबू, अनर्थ हो गया। জানি, সেই কর্মের সঠিক বিচার করতেই তো আমি এখানে ছুটে এসেছি বাবা। দেখ, সবুজ যখন নিজের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরতে পারেনি, তাহলে তোকে তোর পরিবারের কাছে ফেরত পাঠাই কেমন করে? হ্যাঁ ना बाबू, आपको गलतफहमी हुआ है। কি হলো? কাজটা শুরু কর। अब ना बाबू, आप गलती कर रहे हैं, छोड़ दीजिए मुझे, छोड़। হাত পা একেবারে দড়ি দিয়ে পেঁচিয়ে বেঁধে ওকে জ্যান্ত জ্বালিয়ে দে। ना ना, इतना कठोर मत बनिए बाबू। रुकिए बाबू, रुकिए रुकिए, एक बार खुद को निर्दोष प्रमाण करने का मौका तो दीजिए। হয়েছে, এবার ভালো করে কেরোসিন ঢাল। আর মুখে কাপড় গুঁজে দেওয়ার কোনো দরকার নেই। ওর চিৎকার যেন গোটা গ্রামের মানুষ তাদের ঘরে বসেই শুনতে পায়। কাউকে প্রকাশ্যে খুন করার শাস্তি যে কি হতে পারে, সেটা ভাবলেও যেন তাদের আত্মা কেঁপে ওঠে। नहीं बाबू, आग बुझाइए बाबू, मैं निर्दोष हूँ बाबू, मैं निर्दोष हूँ। अरे अरे कोई तो बचाओ, बचाओ कोई। আমার বয়স তখন মাত্র 15 বছর, অথচ সেই ভয়ানক স্মৃতির কতটা এখনো তরতাজা। ওই লোকটার চিৎকার আমাকে সেই বয়সেও ভাবতে বাধ্য করেছিল যে উনি কোনো বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন মাত্র। এরপর দিন দুই করাতেই সবুজ দাদুর ছেলে এসে গ্রামের মানুষদের জেরা করতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই বাবা যেখানে গ্রামের ধর্তাকর্তা সর্বেসর্বা, সেখানে উনি বাইরের লোকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ হাসি মুখে তো মেনে নিতে পারেননি। এরপর দুজনের মধ্যে প্রায়শই বাইরের ঝামেলা নিয়ে সংঘাত লেগে থাকতো। তবে কুন্তল বলে এই লোকটা জানতেন যে তার বাবার সাথে ওই মহেশ চ্যাঠার সম্পর্ক খুব একটা সুবিধের নয়। পুকুরে বিষক্রিয়ার ঘটনা নিয়েও সবুজ দাদু মহেশ চ্যাঠাকে সন্দেহের তালিকায় রেখেছিলেন। তবে সেটা পরিবারের লোক ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন। এদিকে প্রতিহারা একটা মানুষের প্রতি আমার মায়ের খুবই সহজাত দয়া মায়া জেগে উঠলে কুন্তল বলে লোকটা নানান অছিলায় আমাদের বাড়িতে অদ্ভুত সময়ে যাতায়াত শুরু করে। এগুলো প্রথম দিকে আমি মেনে নিতে না পারলেও পরের দিকে সবকিছু ক্রমশ স্বাভাবিক হয়ে আসতে থাকে। অথচ তখনও বুঝতে পারিনি যে এই স্বাভাবিকত্বের আড়ালেই একটা বড় ঝড়ের পূর্বাভাস লুকিয়েছিল। আমার বাবা মায়ের চেয়ে বয়সে অনেকটাই বড় ছিলেন, তাই মায়ের মনের গোপনে কোথাও একটা খেদ জমেছিল। সেটা কুন্তল বলে ওই লোকটার মনে গলে জলই হয়ে আসে। আর ওদের এই কর্মের ফলেই আমার বাবাকে মরতে হয়েছিল। আপনি তো পরিবারের মধ্যে থেকেই প্রতিশোধ নিতে পারতেন, তা না করে হঠাৎ আলাদা হয়ে গেলেন কেন? ঘরোয়া ছেড়ে আসার পথে মা আমাকে সকলের আড়ালে নিয়ে গিয়ে হাতে কিছু টাকা দিয়ে এক দুঃসম্পর্কীয় পিসির বাড়িতে উঠতে বলে। সেখানে কিছুদিন থাকার পর ওরাই সবটা আন্দাজ করে আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। সেখানে থাকাকালীন সময়ে আমার পড়াশোনা শুরু হয়, কিন্তু মা আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করেনি। আমি একটু বড় হবার পর যখন
এখানে ছদ্মবেশ নিয়ে ফিরে আসি, তখন বুঝতে পারি আমার মায়ের জীবনে আমার আর কোনো অস্তিত্বই নেই। কুন্তল বলে লোকটা ভেবেছিল আমি হয়তো ট্রেনে বা স্টেশনের ভিড়ে হারিয়ে গিয়েছি, আর মায়ের অঝরে কান্না যে অমোঘ বিচ্ছেদের, সেটাই উনি আরো শিওর হয়ে যান যে অন্যের সন্তানের বোঝা ওনার উপর বর্তাবে না। তবে সময়ের সাথে সাথে কুন্তল নামক লোকটা টাকা দিয়ে সত্য কিনে ফেলার মতো যে আমার মাকেও কিনে ফেলেছেন, এটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আর তাই নিজের এমন পরিস্থিতিতে পূর্ণিমা দেবীর অন্যায় সহ্য করতে না পেরে আপনিও আরো বড় অন্যায়তে হাত রাঙালেন, তাই তো? তাহলে শিশিরের ভূমিকা কোথায়? কোথাও নেই। ও নিজের মায়ের চিকিৎসার জন্য আমার আদেশ মানতে বাধ্য হয়েছিল। ওকে আপনি কোথায় পেয়েছিলেন? পড়াশোনা ছেড়ে দিয়ে কাজের জন্য যেখানে ভাড়া থাকতো তার ঠিক পাশের পাড়াতেই আমার আস্তানা ছিল। তারপর টুকটাক কথাবার্তা হতে হতে বুঝতে পারি ওকে টাকার টোপ দিয়ে নিজের অতীতের ক্ষতটা প্রতিশোধে রূপান্তরিত করা যেতেই পারে। পূর্ণিমা দেবী, আপনার একটা বিষ ফল বর্তমানে কি নিদারুণ রূপ নিয়েছে তার বিশ্লেষণ করলাম না। ম্যাডাম, এখন কিন্তু আপনিও শাস্তির সমভাগীদার। নিজের স্বামীকে খুন করে প্রেমিকের সাথে ওই এলাকা থেকে পালিয়ে এসে এখানে সংসার করেও তো শেষ রক্ষা হলো না। একটা জট খুলতে গিয়ে এভাবে 3টে জট পেরিয়ে মুরগুমায় ভ্রমণ আগুন বর্ণা হয়ে ওঠে। শিশির যদিও কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠল, তারপর তাকে আবার বস্তিতে ফেরত দিতে যাওয়া হয়। সেই আনন্দেই বস্তির বাসিন্দারা আমাদের একদিন ভোজ খাইয়েছিল। এইবার তবে আমরাও আসি। আজ আবার পাহাড় দেখার বুকিং রয়েছে।